হ্যালো বন্ধুরা, বং যাত্রায় তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আরও একটা পর্ব শুরু করছি। পার্শ্বনাথ পাহাড়ে যাব এবং সেখানকার সমস্ত ট্রেক করা, কিভাবে ট্রেক করে যেতে হবে, কোথায় কি নিয়ম আছে, কী কী প্রিকশনস নেওয়া দরকার, কিভাবে সমস্তটা হ্যান্ডেল করা যায়, সব টিপস দেওয়া থাকবে এবং সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিসকাস করব, শেয়ার করব। আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ভিডিওটার মধ্যে থাকছে নানান ধরনের সাসপেন্স এবং নানান ধরনের সারপ্রাইজ। তো সেইটা কি সারপ্রাইজগুলো জানার জন্য ভিডিওটা দেখতে থাকতে হবে। আর বেশি কথা না বলে চলো শুরু করা যায় পার্শ্বনাথ মন্দির দর্শন এবং পাহাড় ট্রেক। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আরও একটা নতুন গল্প শুরু করছি। এখন বাজে সকাল 6টা আর এখন আমি আছি পারশনাথ পাহাড়ে ট্রেক করতে যাচ্ছি। শুরু করলাম এখন সকাল 6টায়। নিয়ে নিয়েছি শ্যুট করার সমস্ত সামগ্রী, সঙ্গে জল নিয়েছি এবং একটা সারপ্রাইজ আছে, সেটা তোমাদেরকে ওপরে গিয়েই দেবো, এখন বলবো না। তাহলে কি সারপ্রাইজ, কি করছি আমরা, সেটা জানতে হলে দেখতে থাকতে হবে। দেখতে থাকো, আগে অনেক অ্যাডভেঞ্চার আছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পাহাড়ের উপর বেশ কুয়াশা দেখা যাচ্ছে আর এই জায়গাটা রাস্তাটা ফাঁকা, তবে সামনে ভিড় দেখা যাচ্ছে। হাতে লাঠি নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। এখান থেকে যারা বাইকে করে পাহাড়ে যাবে ভাবছো, তারা কিন্তু বাইকেও যেতে পারো। দাদা, বাইকে যেতে কত করে চার্জ নেওয়া হয় পাহাড়ে? একজন বাইকে একজনের কত টাকা নেওয়া হয়? 2000 টাকা। এখান থেকে বাইকে যেতে 2000 টাকা করে নেওয়া হয়। এখানে প্রচুর বাইক আছে, দাদারা নিয়ে যাচ্ছে পাহাড়ে, আপনারা চাইলে যেতে পারেন। গলিতে হচ্ছে একটা চেয়ারকে পালকির মতন করে বাঁধা থাকে এবং 4 জন সেটাকে বয়ে নিয়ে যায়। ওই চেয়ারে বসতে হয়, বসলে 4 জন কাঁধে করে পাহাড়ে নিয়ে যায়, তাতে কষ্ট হয় না। যারা পাহাড়ে উঠতে পারবে না, তাদের যদি মনে হয় যে পাহাড়ে যাব কিন্তু উঠতে পারছি না, সেক্ষেত্রে এখানে বাইক এবং ডলি দুরকম ব্যবস্থাই আছে, চাইলে তোমরা ইউজ করতে পারো। আরও একবার ডলিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই। এই যে এরকম সিস্টেম করা থাকে, একটা চেয়ার দিয়ে এখানে বসতে হয়। বসো বসো, চেয়ারে বসো, একটু এরকমভাবে বসতে হয়, এরকমভাবে বসতে হয় এবং বসার পরে এদিক থেকে কাঁধে করে ওরা নিয়ে চলে যায়। তো আমরা ঠিক করেছি পায়ে হেঁটেই পারশনাথ হিল ট্রেক করব, কোনো পালকি বা বাইকে করে নয়। আশা করছি পারবো। তোমাদের ভালোবাসা এবং তার আশীর্বাদ থাকলে সবই সম্ভব। তো দেখা যাক কি হয়। পুরো জার্নির গল্প তো অবশ্যই শেয়ার করব, তার জন্য সঙ্গে থাকতে হবে, দেখতে থাকতে হবে পুরো গল্পটা। কি হেঁটে যেতে পারবে তো? হেঁটে যাবে না বাইকে যাবে? না না, হেঁটে যাবে। ডলিতে বসলে কেমন লাগলো? ডলিতে ভালো। যারা হেঁটে যেতে পারবে না তারা ডলিতে আরামে যেতে পারে, তাই না? অনেক বয়স্ক মানুষ আছে যারা হ্যাঁ, অনেক বয়স্ক বা বাচ্চা বা অনেকের পায়ের সমস্যা থাকতে পারে, হাঁটুতে চোট থাকতে পারে, তাদের জন্য ব্যবস্থা আছে, চিন্তার কোনো কারণ নেই। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি হেঁটেই ট্রেক করব। দেখা যাক কতটা পারি, সবই তোমাদের ভালোবাসা। তোমরা উৎসাহ দিলে সবই সম্ভব। সামনে থেকে পাহাড়টা দেখা যাচ্ছে অপূর্ব এবং সেই দূরে ওপরে মন্দিরটা দেখা যাচ্ছে, মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ক্যামেরাতে জানি না কত ভালো দেখা যাচ্ছে, তবে চোখে অপূর্ব লাগছে। তোমাদেরকে সামনে থেকে সমস্তটা ঘুরিয়ে দেখাবো, অবশ্যই সঙ্গে থাকো, ভিডিওটা পুরো দেখতে থাকো, একটু স্কিপ করো না। প্রচুর অ্যাডভেঞ্চার আছে, প্রচুর সারপ্রাইজ আছে, অনেক কিছু প্ল্যানিং করে বেরিয়েছি, জানি না কত কিছু পূরণ হবে এবং কি কি বাদ পড়ে যাবে, তবে যা যা হবে খুবই মজা হবে, দেখতে থাকো। তো একদম যেখান থেকে পাহাড়ের চড়াই শুরু সেখানে এসে গেছি এবং আজকের জার্নি শুরু করছি। এই হচ্ছে আমাদের টিম, সমীরদা আছে, এইদিকে আছে তানিয়া এবং সঙ্গে আমি। তো চলো সবাই মিলে একসঙ্গে বলা যাক, জয় পারশনাথ। বোর্ডটা একটু দেখিয়ে দিই। এখান থেকে গন্ধর্ব নালা 4 কিলোমিটার, শীতল নালা 6 কিলোমিটার, গৌতম শান্তি চক 9 কিলোমিটার, আর এদিকে দেখা যাচ্ছে পার্শ্বনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার এবং চন্দ্রপ্রভু চক 11 কিলোমিটার। এবং এই হচ্ছে মেন গেট।
এইখান থেকে আমাদের আসল ট্রেক শুরু হচ্ছে এবং এখানে মধুবন থানার সমস্ত কর্মরত লোকরা আছেন তত্ত্বাবধানে। চলো শুরু করা যাক আজকের জার্নির গল্প। আচ্ছা, একটা আপডেট দিয়ে রাখি যে গেটটা দেখালাম এবং পুলিশ যেখানে কর্মরত ছিলেন সেখানে কিন্তু আমাদেরকে চেক করা হলো। নেশা বা মাদক জাতীয় কোনো দ্রব্য, নেশা করা যায় এমন কোনো জিনিস নিয়ে ওপরে কিন্তু একদমই অ্যালাউড নয়। এখানে সেগুলো ভালো করে চেক করা হচ্ছে এবং আমরা বললাম যে আমাদের সঙ্গে কোনো নেশা করার দ্রব্য নেই, আমাদেরকে ছেড়ে দিলেন। তবে চেক কিন্তু করা হচ্ছে, খুব সাবধান। পাহাড়টাকে অবশ্যই নেশামুক্ত এবং প্লাস্টিক বর্জন যতটা কম পারবেন নিজের প্লাস্টিক, নিজের জিনিসপত্র যেগুলো ইউজ করছেন সেগুলো নিজে ফেরত আনুন। এনে নিচে ডাস্টবিন আছে বা বিভিন্ন জায়গায় ডাস্টবিন ফেলার জন্য জায়গা করা আছে, সেই ডাস্টবিনটাকে ইউজ করুন। পাহাড় যত পরিষ্কার থাকবে ততই কিন্তু দেখতে সুন্দর। এখান থেকে মনে হচ্ছে জল আসে, কিন্তু আপাতত জল নেই, শুকনো। ওপরের দিকে যাই, এরকম নিশ্চয়ই আরও ভালো ভালো জায়গা পাবো। পাহাড়ের সবচেয়ে বেশি যেটা ভালো লাগে সেটা হচ্ছে শান্তি, একটা সুন্দর ঝিঝির ডাক। জাস্ট 100 মিটারও হয়তো আমরা আসিনি, কিন্তু সেই ফিল পাওয়া শুরু হয়ে গেছে। আর এই ফিলটা পেলেই মনটা জাস্ট ভালো হয়ে যায়। এই যে একটা শর্টকাট, দেখো শর্টকাট নিচ্ছে অলরেডি ম্যাডাম, ঠিক আছে। আর এই দিক থেকে যাচ্ছি। এই যে আপনাদের যেমন বলছিলাম, আপনারা চাইলে কিন্তু বাইকে পুরো পাহাড় ঘুরতে পারেন। बाइक में कितना लगता है दादा? एक जन जागो आना जाना 1500 रुपये पड़ेगा। अच्छा, आने का जाने का पूरा घुमा देंगे आप जो मंदिर है? हम वहाँ छोड़ देंगे आधा किलोमीटर पहले मंदिर के। अच्छा, आप दर्शन करके आ जाइए, हम उधर ही रुके रहेंगे। अच्छा अच्छा, ठीक है, ঠিক। 1500 रुपये लगते हैं। 1500 টাকা লাগছে। দাদা মন্দিরের হাফ কিলোমিটার আগে ছেড়ে দেবেন, ওখানে আপনারা দর্শন করে আবার ফিরে আসবেন। ওখানেই দাদা অপেক্ষা করবেন এবং আবার উনি নিয়ে আসবেন, এটা বললেন উনি। তো যারা চাইছেন বাইকে করে আরোহণ করবেন, বাইকে করে পুরোটা ঘুরতে পারেন, তার ফেসিলিটি সুন্দর আছে। চলো আমিও একটু শর্টকাট নিয়ে দেখি কেমন লাগে। যারা শর্টকাট নেবে অবশ্যই বলছি পাহাড়ে কিন্তু শু জাতীয় জুতো পরে আসবে। আমি তাকাতে পারছি না তোমাদের দিকে, রাস্তার দিকে তাকিয়ে আছি। শু জাতীয় জুতো অবশ্যই পরে আসবে এবং শর্টকাট নেওয়ার সময় ভালো করে চেক করে নেবে যাতে কোনো স্লিপ না করে এবং সমস্ত যা যা প্রিকশন নেওয়া উচিত যাতে কোনো রকমভাবেই স্লিপ খেয়ে পায়ে লেগে না যায়। কারণ সবে শুরু, টোটাল আসা যাওয়া ঘোরা মিলিয়ে প্রায় আমাদের 27 কিলোমিটার যেতে হবে। সুতরাং এখনই কোনো দুর্ঘটনা ঘটলে পুরো জার্নিটাই কিন্তু মাটি হয়ে যাবে, সেটা খেয়াল রেখে যাওয়া দরকার। শর্টকাট নিলাম, খারাপ না। এই যে এতটা রাস্তা আমাদের ঘুরে আসতে হতো, সেই নিচ থেকে রাস্তা এসে ওই ঘুরে এই এসেছে। আমি জাস্ট এখান থেকে শর্টকাট নিয়ে নিলাম, 1 মিনিটে হয়ে গেল। চলো এরকম মজা অ্যাডভেঞ্চার চলতে থাকবে, ভালোই লাগছে। শুরুতে একটু হাঁপিয়ে যাই, আস্তে আস্তে চলতে থাকতে হবে, ব্যাপারটা ব্যালেন্স করতে হবে, ব্রিথ করতে হবে, হ্যাবিট হয়ে যাবে। বসে পড়লে খুব মুশকিল, চলা যায় না পাহাড়ের এটাই নিয়ম। দেখো আরও একটা শর্টকাট পেলাম। এদিক থেকে যেতে হলে ওই দিক থেকে ঘুরে যেতে হবে, এখান থেকে শর্টকাট আছে। চলো যাওয়া যাক। এখান থেকে কিন্তু অনেক উঁচু, বি প্রিপেয়ার ফর দ্যাট। ধরবো কিছু, দেখো উঠতে পারবে আরামসে। আচ্ছা, ওনাদেরকে ছেড়ে দাও। আচ্ছা যাই দাদা, দেখুন হেনারাও এসেছেন। বাবা आप लोग कहाँ से आए हैं? দেওঘর से। দেওঘর থেকে দাদারা এসেছেন এবং যাচ্ছেন। এখানে আমরা যে শর্টকাট নিয়েছি দাদারাও নিচ্ছেন, আস্তে 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 দেখে দেখে।
পিছনে যে নাকাটা আছে সেই নাকাটা থেকে পিছনে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা বাইক নিয়ে যাওয়ার জন্য এবং হেঁটে যাওয়ার জন্য। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা শর্টকাট। আরও একটা জিনিস শেয়ার করি, কিছুটা উপরে এলাম, পেছনে অনেক বাইক আরোহী দাঁড়িয়েছিলেন। তারা বললেন 500 টাকায় উপরে সিঁড়ি পর্যন্ত ছেড়ে দেবেন। তো 2000 টাকা থেকে 1500, এখন 500। সুতরাং সাবধানে থাকবেন, দরদাম করে কিনবেন, যা ফেসিলিটি নেবেন দরদাম করে নেবেন। এখান থেকে নিচে একটা মন্দির দেখা যাচ্ছে, দেখাই একটু তোমাদেরকে। অপূর্ব লাগছে, সাদা মার্বেল দিয়ে তৈরি, গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর। বসার জায়গা আছে কিছুক্ষণ পরপর। তবে পাহাড়ে ট্রেক করার কিন্তু আমি একটা মূল মন্ত্র শিখেছিলাম, আসতে হলেও ধীরে ধীরে চলতে থাকতে হয়। বসে পড়লে কিন্তু উঠতে ইচ্ছে করে না, সেটা মাথায় রেখে বসো। খুব বেশি জল খেও না, বেশি ঘাম হবে, এক ঢোক। সামনে একটা বোর্ড চোখে পড়লো, হরিণের ছবি দেওয়া আছে আর লেখা আছে বন্য জীবों का সুন্দর সংসার মাং রাহা হ্যায় মানব কা প্যার। মানুষ যে বন্য প্রাণীকে ধীরে ধীরে নষ্ট করছে, দূষণ করছে, সেইগুলোই এখানে বোঝানো হয়েছে সুন্দর একটা ছড়ার মাধ্যমে, যে বন্য প্রাণীদের অদ্ভুত সেই সংসার এবং তারা মানুষের ভালোবাসাই প্রার্থনা করে, তার পরিবর্তে ভালোবাসা না দিয়ে উল্টে আমরা যদি তাদেরকে দূষণ দিই, একটা বাজে পরিবেশ উপহার দিই, সেটা একেবারেই কাম্য নয়। এবং এখানে একটা শেড চোখে পড়লো, বৃষ্টির সময় এখানে দাঁড়িয়ে অপেক্ষা করা যেতে পারে, পাশে বসাও যায়, বসার মতন জায়গা করা আছে। আর সামনের কিন্তু ছাদে লাগিয়ে বোম মেরে গেছে, ছাদে কিছু কিছু জায়গা ভেঙে গেছে, দীর্ঘদিন থাকলে যা হয় আবার হয়তো কখনো সারানো হবে। তবে রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, ঝিঝির ডাক, মাঝে মাঝে পাখির ডাক। অ্যাকচুয়াল পাহাড়ের রাস্তা যেমন হয়, পাহাড় একদম যেমন হয় সেই ফিলটা প্রপার পাওয়া যাচ্ছে, এটা বলতেই হবে। আর ভাগ্য আমাদের এতটাই ভালো, আপনাদের ভালোবাসা, ভগবানের আশীর্বাদ। আজকে কিন্তু ওয়েদার অপূর্ব। কালকে আমরা যখন এসছিলাম দেখে মনটা খারাপ হয়ে গেছিলো, বৃষ্টি ঝরছিল অনবরত। ভেবেছিলাম হয়তো কিছু ভিডিও করতে পারবো না, আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ জলের মধ্যে ভিডিও করাটা খুব কষ্টকর। নানান রকম ইলেকট্রনিক্স গ্যাজেটস ইকুইপমেন্টস থাকে, যেগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আজকে কিন্তু তা একেবারেই আপাতত নেই। পাহাড়ে যদিও ওয়েদার চেঞ্জ হয় ক্ষণে ক্ষণে, দেখা যাক কি হয়। তবে এই হাঁটতে হাঁটতে কথা বলাটা কিন্তু বেশ কষ্টকর, তা অনুভব করছি। হাঁটতে গিয়ে জানা হাঁপাচ্ছি, সাথে কথা বলতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি। আমার কথা শুনে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। চলতে চলতে প্রথম মন্দিরের দেখা পেলাম, যার নাম হচ্ছে কালীকুণ্ড ধাম। অপূর্ব সুন্দর, পাহাড়ের মাঝে সাদা মার্বেল শ্বেত পাথরের মন্দির। লেখা আছে কালীকুণ্ড ধাম, 0.5 কিলোমিটার, মানে অনলি হাফ কিলোমিটার আমরা এসেছি। চলো মন্দিরটা তোমাদের দেখাই। পাথরের কাজগুলো দেখো, শুধু অপূর্ব অপূর্ব সমস্ত কারুকাজ। মন্দিরের গায়ে নানান রকম দেবদেবীর মূর্তি খোদাই করে বানানো হয়েছে। আর মন্দিরটা এখান থেকে দেখাই,
দারুণ লাগছে পাহাড়ের কোলে। সাদা মন্দির যেহেতু আরও চকচক করছে এবং সূর্যের আলো পড়েছে, অপূর্ব দেখতে। বসার জায়গা করা আছে, চেয়ার এবং সেটস আছে সাইডে। এই হচ্ছে পুরো মন্দির। ভেতরে বেলে পাথর দিয়ে কিছু কিছু হাতির মূর্তি করা আছে এবং শ্বেত পাথরের পুরো মূর্তি। প্রথমে চলতে 100 মিটার পরে খুবই কষ্ট হচ্ছিল, সত্যি কথা, হাঁপিয়ে যাচ্ছিলাম প্রচণ্ড। হাফ কিলোমিটার আসার পরে এখন অনেকটা রিল্যাক্সড লাগছে, কারণ একটু হ্যাবিচুয়াল হয়েছি। প্রকৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, কিভাবে ব্রিথ করলে সহজে এগিয়ে যাওয়া যায় ইত্যাদি খানিকটা কিঞ্চিত শিখে গেছি। এখনও প্রচুর রাস্তা বাকি, চলতে হবে আরও। চলছি আমরা। বলো, হাফ কিলোমিটার এসে কি অভিজ্ঞতা? প্রথমে খুব কষ্ট হচ্ছিল, এখন ঠিক আছে। হ্যাঁ, কিছু একটা বলবে বলছিলে তুমি। বলছিলাম এটাই, শিব ঠাকুর সবসময় এত উপরে কেন থাকে? একটু নিচে আসতে পারে না? একটু নিচে ডাকতে পারে না আমাদেরকে? মহেশ্বর, মহা যে ঈশ্বর, তিনি সর্বদা তার স্থান উচ্চতায়। আমাদেরকে তার কাছে পৌঁছাতে হবে, তিনি আমাদের কাছে পৌঁছাবেন না, এটাই স্বাভাবিক। যদিও আমরা বিশ্বাসী ভগবান সর্বত্র বিরাজমান, সমস্ত জীব প্রাণী, মানুষ, পশু পাখি সমস্ত কিছুর মধ্যে তিনি বিরাজমান। তিনি সর্বদা তার আশীর্বাদ প্রত্যেকের ওপর রেখেছেন, সদয় দৃষ্টি রেখেছেন। তাই তো এখনও ভালো মানুষ শেষ হয়ে যায়নি, মানুষত্বহীন হয়ে যায়নি মানুষ। যাই হোক, অনেক বাণী টাইপ লাইক জ্ঞান বকছি হয়তো, কিন্তু এখানকার ফিলটা সত্যি, মানে বলে না যে মুনি ঋষিরা ধ্যান করার জন্য পাহাড়কে বেছে নিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই পাহাড়কে বেছে নেয়। বেশিরভাগ কেন, আমার যতদূর জানা যারা ধ্যান করেছেন ম্যাক্সিমামটাই পাহাড়কেই বেছে নিয়েছেন। তার একটাই কারণ, এখানকার নিরিবিলি, এখানকার শান্ত প্রকৃতি, দূষণমুক্ত পরিবেশ ইত্যাদি। তো চলো, এরকম নানান গল্প হতে থাকবে, চলতে থাকবো। এখন অনেক রাস্তা আছে, অনেক কিছু বলার আছে, দেখতে থাকো। একটা শর্টকাট পেয়েছি, শর্টকাট নেওয়ার ইচ্ছে, এই যে শর্টকাট। চলো, হ্যাঁ অবশ্যই, চলো। আসো, আমি চলে গেলাম। हर हर महादेव। कैसा लग रहा है दादा? अच्छा लग रहा है। बढ़िया ना? बढ़िया। कहाँ से आए हैं? बिहार से। बिहार से। এখানে একটা বসতি চোখে পড়লো। দেখুন, এরকম ছোট ছোট ঘর বাড়ি, কাপড় চোপড় দিয়ে করা, হয়তো গবাদি পশু রাখা হয়। আর পরিষ্কার করছেন এখানে সবাই। পথ চলতে এরকম প্রচুর দোকান পাবেন, যেখানে চা, নানান ধরনের জুস, জল ইত্যাদি খাবার দাবার পাওয়া যাচ্ছে। প্রয়োজন হলে নিতে পারেন। প্রচুর দোকান আছে, একটা নয়, কিছুক্ষণ পরপরই পাওয়া যায়। তবে শুনেছি ওপরে গেলে দাম বেশি হয়, দাম করে সেই অভিজ্ঞতাও শেয়ার করব তোমাদের সাথে। একটা দারুণ জায়গা চলতে চলতে চোখে পড়লো, সেটা তোমাদেরকে একটু দেখাই। অসম্ভব সুন্দর পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছি। আহা, ভিউটা দেখো শুধু, পাহাড়, সামনে থেকে মেঘ উড়ে যাচ্ছে, অসাধারণ।
কিছুক্ষণ আগে আমরা চড়াই করছিলাম, এখন উতরাই। রাস্তাটা নিচু, আর এখান থেকে যে ভিউগুলো পাচ্ছি বাঁ সাইডে এবং ডান সাইডে, ও সেই যে মন্দির দেখা যাচ্ছে, দেখতে পেলাম প্রথমবারের জন্য চূড়াটা, প্রথমবারের জন্য দেখতে পেলাম। চোখে অপূর্ব লাগছে, ভিডিওতেও সুন্দর লাগছে। এই হচ্ছে রাস্তা, পাশ থেকে একটা সরু রাস্তা নয়, এটা ঢুকে গেছে ভেতরে। এখানে একটা ঝর্ণা আছে, চলো ঝর্ণাটা তোমাদেরকে সামনে থেকে দেখাই। আহা হা, কি আওয়াজ, মধুর আওয়াজ। দারুণ ঠান্ডা জল। এখন যে জায়গাটা এসে পৌঁছালাম, এখানে একটা ঘর আছে, আমার পিছনেই দেখা যাচ্ছে। এই যে এখানে লেখা আছে জলপান গৃহ, এবং এখানে অনেক বড় বড় ডাস্টবিন দেওয়া আছে। আপনারা যে সমস্ত বোতল বা খাবারের প্লাস্টিক ইত্যাদি নিয়ে এসে ফেলবেন ভাবছেন, সেগুলো কিন্তু এইখানে এসে ফেলবেন। দয়া করে পাহাড়টাকে নোংরা করবেন না। আমি একটু খুঁজে দেখলাম, পানীয় জলের কোনো ব্যবস্থা মানে ফ্রির আর কি এখানে চোখে পড়লো না, সেরকম কিছু নেই। কেনা জলের বোতল আছে, মানে দোকান, সেখান থেকে বোতল কিনে নিতে পারেন। এখানে পানীয় জল লেখা আছে জলপান ঘর। আমি আশা করেছিলাম যে এখান থেকে হয়তো পানীয় জলের একটা ব্যবস্থা হবে, কিন্তু নেই কিছু। একটা শর্টকাট আছে, অনিচ্ছের শর্টকাট, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছি। দেখি কার আগে হয়, শর্টকাট আগে না রাস্তা, দেখা যাক। শর্টকাটের জয়, ও আগে পৌঁছে গেল, সেই যে দাঁড়িয়ে আছে, আমি পিছনে। শর্টকাট থেকেই খানিকটা হলেও রাস্তা সেভ করলো। আমি রাস্তায় এলাম, পিছনেই আছি, সেই যে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর কি করার, যেহেতু শর্টকাটে আগে পৌঁছানো যাচ্ছে, এবার আমিও একটা শর্টকাট নিয়ে নিলাম। শর্টকাটগুলো যখন নেবেন একটু বুঝে শুনে রাস্তাটা দেখে শুনে চুজ করবেন। খুব খাড়াই হলে কিংবা কাদা স্লিপারি রাস্তা হলে অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে রাস্তা ভালো হলে ঠিক আছে, নিতে পারেন। যেমন আমি এই শর্টকাটটা নিয়েছি, এই রাস্তাটা কিন্তু ভালো, অত কাদা নয়, স্লিপার নয়।
এখান থেকে চড়াইয়ের সাথে সাথে সিঁড়ি শুরু হচ্ছে। এরপর থেকে হয়তো এরকমই সিঁড়ি পাবো, একটু করে রাস্তা এবং একটু করে সিঁড়ি। দেখলেন বাইকগুলো কিভাবে যাচ্ছে এই সিঁড়ি থেকে, এই সিঁড়ি থেকে বাইক নামছে আবার পেছনে মানুষকে নিয়ে। এইবারে বেশিরভাগটাই সিঁড়ি দেখা যাচ্ছে, এবার আর রাস্তা নেই, বেশিরভাগটাই সিঁড়ি। সিঁড়ির ধাপ আস্তে আস্তে বাড়ছে। ছোট থেকে আমরা সবাই শুনে এসেছি যে কষ্ট করলে কেষ্ট মেলে, এখানে কিন্তু তা একেবারে অক্ষরে অক্ষরে পালন হচ্ছে। উঠতে যতটা কষ্ট ঠিকই, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, এবং ওপরে পৌঁছালে আশা করছি তা আরও অনেক গুণ বেড়ে যাবে। তাই এখানে আসা অবশ্যই কষ্টকর, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই মনোমুগ্ধকর। কষ্টটা তাই করা যাচ্ছে, করতে একেবারে বোরিং আসছে না। প্রতিটা বাঁকে বাঁকে আলাদা রূপ প্রকৃতির, এবং সেটাই দেখতে দেখতে আমরা ওপরের দিকে এগিয়ে যাচ্ছি। এতক্ষণ পর একটি পানীয় জলের জায়গা চোখে পড়লো, এখান থেকে জল পান করা যায়। জলটা দারুণ ঠান্ডা, খেয়ে এনার্জি ফিরে পেলাম। এখান থেকে সবাই জল খাচ্ছে, আমরাও খাচ্ছি, খুব সুন্দর। এখানে খাবারের ব্যবস্থা আছে এবং বসারও ব্যবস্থা আছে এখানে। এখানে বোর্ড দেওয়া আছে 8টা থেকে 12টা পর্যন্ত খাবার দেওয়া হচ্ছে ফ্রিতে। কি কি খাবার পাওয়া যাচ্ছে একটু দেখা যাক, আসুন একটু দেখাই। 365 দিন ঠিক আছে ফ্রি খাবার দাবার, 365 দিন ফ্রিতে খাবার দাবার দেওয়া হচ্ছে। কটা থেকে কটা দেওয়া হয় দাদা? 8টা থেকে 12টা। একটু কি খাবার আছে দেখাবেন? একটু দেখাও। কচুরি আছে, কচুরি আছে, বাহ। হালুয়া আছে, হালুয়া আছে, এটা পোহা আছে, পোহা আছে, বাহ দারুণ। চাটনি আছে, আচ্ছা চাটনি আছে, কাগজের প্লেটে এবং চামচে ইউজ করা হচ্ছে। আর সবাইকে রিকোয়েস্ট, প্লিজ আপনার যে প্লেট আছে চামচ আছে ডাস্টবিনটাকে ইউজ করবেন, প্লিজ পাহাড়টাকে নোংরা করবেন না, এটা আমি বারবার রিকোয়েস্ট করছি। প্রচুর বোতল প্লাস্টিক আশেপাশে পড়ে আছে। হ্যাঁ জলটা আমরা খেলাম, খুব সুন্দর দারুণ ঠান্ডা জল, জলটা দেখিয়েছি। দেখুন সব যাত্রীদের জন্য ফ্রি। আমি দাদাকে রিকোয়েস্ট করবো আমাকে একটু দেওয়ার জন্য, আমি একটু জাস্ট টেস্ট করে দেবো। একটু थोड़ा सा दीजिए मुझे, আমি একটু টেস্ট করে দেখি। थोड़ा थोड़ा दीजिएगा, ज़्यादा नहीं। कचौड़ी নিলাম, सब कुछ थोड़ा थोड़ा दीजिए। হালুয়া, পোহা, থ্যাংক ইউ। এই যে নিয়ে নিলাম খাবার, আমরা একটু ট্রাই করি, দেখি এটা ট্রাই করা যাক একটু। প্রথম হালুয়া, हम लोग यही लोकल ही हैं, यहीं का। हाँ পোহাটা हाँ भैया यूट्यूबर, हम लोहरदगा से रांची, मतलब लोहरदगा से, जिसका सोशल मीडिया अकाउंट है लोहरदगा मेरी जान, जिसको यहाँ का सीएम फॉलो करते हैं उनका अकाउंट में। খাবারটা ট্রাই করলাম। হালুয়াটা নারকেল দিয়ে মিষ্টি, দারুণ সুন্দর লাগছে। কচুরিটা দারুণ খাস্তা আছে এবং সমস্তটা গরম আছে, খুব সুন্দর লাগছে খেতে। কচুরির সঙ্গে চাটনি দিয়ে সার্ভ করা হয়েছে। 365 দিন এই ফ্রিতে খাবার দেওয়া হয়।
জৈন শ্বেতাম্বর যে সোসাইটি আছে মধুবনে, তারা এই ব্যবস্থাপনাটা পরিচালনা করছেন। এখানে ফ্রিতে খাবার দেওয়া হয় সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন, পানীয় জল আছে সেটাও আপনারা প্রয়োজন মতন ট্রাই করতে পারেন। ওয়েস্ট করবেন না দয়া করে, এবং এক্সেসগুলো অবশ্যই ডাস্টবিনে ফেলুন। এখান থেকে দুটো রাস্তা আছে, আমরা সোজা উঠে এলাম। এখান থেকে আসার সময় ডান দিক পড়বে, আমি এখন যেদিকে দাঁড়িয়ে আছি আমার বাঁ দিক। এখান থেকে বাইক, ডলি এই সমস্তগুলো যাচ্ছে, আর আমাদেরকে সামনের রাস্তা ধরে যেতে হবে, অর্থাৎ ডান দিকের রাস্তা না নিয়ে পিছনের দিক থেকে যেতে হবে। সম্ভবত ফেরার সময় এই রাস্তা থেকে ফেরা যায়। দেখো রাস্তার উপর থেকে জল পাস করছে, এই সাইড থেকে আসছে এবং এই জায়গাটা কাটা আছে, এখান থেকে জল পাস করছে। জলের দারুণ আওয়াজ। এখানেও একটা ঝর্ণা, প্রচুর স্পিডে আসছে জল এবং মানুষজন ছবি তুলছেন এখানে। এরকম করে শিখবে, এরকম করে শিখবে। কান ধরে মুলে তো কত নাই এরকম করে শোক। আমাদের বাড়ির লোকই কেউ চলতে থাকি, কি বলো? হর হর মহাদেব। হর হর মহাদেব। যদিও এটা কিন্তু মহাদেব দেখতে যাচ্ছি না, আমরা পার্শ্বনাথকে দেখতে যাচ্ছি। কিন্তু সব জায়গায় তো মহাদেব আছেন, হ্যাঁ অবশ্যই, কিছু করার নেই। অবশ্যই। আর আর সবশেষে এক কথা, সব দেবতা উপরওয়ালা ঈশ্বর একই। শেষমেশ তো গিয়ে সেই একই জায়গাতেই ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং অনন্ত। তবে আগামী দিনে কেদারনাথ খুব শীঘ্রই আমাদের এই দুটো চ্যানেলে আসতে চলেছে। এইটা হচ্ছে তার ট্রায়াল। তাই এটা ট্রায়াল দিলাম আমরা যে আমরা এটা যেতে পারি, অতএব কেদারনাথ সম্ভব। Stay এটা খুব connected. তাড়াতাড়ি আসবে, কিন্তু ফলো রাখুন আমাদের এই চ্যানেলগুলো। ওকে, লেটস গো, চলো যাওয়া যাক। তুমি আরো একবার ঝরঝর করে বৃষ্টি পেলাম, এক একটা করে মেঘ উড়ে আসছে, বৃষ্টি হচ্ছে ঝরঝর করে, আবার কমে যাচ্ছে। 2-5 মিনিটের আর কি, মানে 2-5 মিনিটও ঠিকঠাক থাকছে না। না 5 মিনিট অনেক বেশি বলা হয়, মানে 1 থেকে 1.5 মিনিট, 1 মিনিট, একদম 1-1.5 মিনিট, 1-1.5 মিনিট বেশিরভাগই থাকছে। তারপরে বন্ধ বৃষ্টি আবার চলা শুরু। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে হাঁটা একটু কষ্টকর। রেনকোট যদি থাকে আপনার কাছে তাহলে সুবিধা। ছাতা মাথায় আর এক হাতে লাঠি নিয়ে এগোনোটা এই রাস্তায় খুব কষ্টকর। হ্যাঁ। আর রেনকোট না থাকলে অসুবিধা নেই, নিচে দোকানগুলো দেখালাম, ওই দোকান থেকে রেনকোট কিনে নেওয়া যায়। কত আমি দাম করিনি, ঠিক আছে চলুন নামার পর দাম করেও দেখাবো রেনকোট কত করে। বাইরে একটু জোরে বৃষ্টি শুরু হলো, আমরা একটা দোকানের সাইডে আপাতত বসেছি, ছাতা আছে কাছে, দেখা যাক। একটুখানি দাঁড়ালাম, হাঁটতেও কষ্ট হচ্ছে তাই বসাও হলো, সাথে বৃষ্টিটার জন্য একটু ওয়েট করছি।
গাছে লেবু হয়ে আছে দেখো, পাহাড়ে উঠতে উঠতে এটা চোখে পড়লো, প্রচুর লেবু হয়ে আছে গাছে। যতই ভাবি ওই উঁচুটায় গিয়ে উঠবো, উঁচুটা থেকে পেরিয়ে গিয়ে আরো সেই মনে যেন আরো উঁচু। না ওই পাহাড়ের থেকে কিন্তু আমরা এটা আরো অনেক উঁচুতে আছি, এটা আরো উঁচু, মানে বুঝতে পারি। ও আচ্ছা, তো আমরা এখন একটা চানা ব্রেক নিয়েছি, চানা খাবো, বানানো চলছে। হ্যাঁ, এই যে কোলা বেরোনো ছোলা, যেটা এনার্জি লেভেল প্রচুর হাই করে। और दादा और 10 रुपए कर दीजिए, 30 रुपए कर दीजिए एक साथ। थोड़ा हाँ थोड़ा ज्यादा कर दीजिए, 3 आदमी है ना। नहीं नहीं एक बहन है। थोड़ा ज्यादा ही दीजिए। এখানে নানান ধরনের খাবার পাওয়া যাচ্ছে, ম্যাগি আছে, প্রচুর ধরনের বিস্কুট আছে, চিপস আছে এবং নানান ধরনের জুস আছে, জল তো আছেই, লজেন্স আছে। दादा मैगी कितना करके? मैगी 40 टका बड़ा वाला, अच्छा, छोटा वाला। अच्छा, थैंक यू। बनाना है तो बना लीजिए। छोटा वाला 20 रुपये। छोटा वाला 20 और बड़ा वाला बड़ा वाला 40। ठीक है, बैठ जाओ, है बैठ जाओ। এই যে এখানে বসার জায়গা আছে। এখন আমরা হ্যালো, বসে পড়েছি, হ্যাঁ, খাওন দাওন হবে। চানা এনজয়। বৃষ্টি, গরম, মশা, ভিতরে রান্না। দারুণ দারুণ। কেমন খাচ্ছ? দারুণ দারুণ। কাঁচা লঙ্কা, লেভেল স্কোয়ার, হ্যাঁ সবাই লেভেল লেভেল বলে তো, হ্যাঁ। এটা লেভেল স্কোয়ার। কাঁচা লঙ্কা, এনার্জেটিক না এটা? দেখো কাঁচা লঙ্কা, কাঁচা ছোলা, লেবু, বিট লবণ দিয়ে ফাটাফাটি। ছোলাটা খেলাম, চানা ঠিক বলবো না, কাঁচা ছোলা, দারুণ লেবু দিয়ে, বিট নুন এবং কাঁচা লঙ্কা। খাওয়ার পর খিদে খিদে পাচ্ছিল, খাওয়ার পর দারুণ এনার্জি, ঝাল ঝাল টক টক, পুরো টেস্টটা চেঞ্জ হলো, মুডটা চেঞ্জ হলো, ক্লান্তিটা অনেকটা কাটলো, আবার এগোনো শুরু। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, তো দেখা যাক আর কতক্ষণ লাগে। মেঘের মধ্যে দেখা যাচ্ছে পাহাড়, আর পাহাড়ের চূড়ায় মন্দির, নিচে প্রচুর লোক দেখা যাচ্ছে। এখান থেকে আমাদেরকে ওইখানে পৌঁছাতে হবে। ওই হিলে পারশনাথ মন্দির, আর এইখানে একটা মন্দিরের সামনে এলাম, ওই একটা মন্দির। চলো যাওয়া যায়। अच्छा, चल और बता, सब ठीक है घर पे? बांगी से कोई लड़ाई झगड़ा तुम? ठीक है बेटा। শ্রী চন্দ্রপ্রভু চক এখান থেকে 3 কিলোমিটার, আর এদিকে লেখা আছে নিচে মধুবন 9 কিলোমিটার। তার মানে আমরা 9 কিলোমিটার রাস্তা অলরেডি চলে এসেছি মধুবন থেকে। আর এদিকে কি লেখা আছে দেখা যাক। এখান থেকে হচ্ছে পার্শ্বনাথ মন্দির 1.5 কিলোমিটার, এখান থেকে পার্শ্বনাথ মন্দির মাত্র 1.5 কিলোমিটার। আর জল মন্দির যেতে চাইলে, জল মন্দির যাওয়ার জন্য এই যে এই পারের রাস্তাটা, এইদিকে জল মন্দির, এদিকে জল মন্দির এবং এদিকে গেলে পার্শ্বনাথ মন্দির। এখান থেকে নিচে
0.3 কিলোমিটার জল মন্দির। এখানের থেকে নিচে নেমে জল মন্দির দেখে আবার ফেরত আসতে হবে এই জায়গাতেই। এখান থেকে আবার সোজা এইদিকে গেলে হচ্ছে পার্শ্বনাথ মন্দির। তো এখান থেকে আমরা আগে যাব, জল মন্দিরটা দর্শন করব, তারপর আবার এখানে ফেরত এসে পার্শ্বনাথের দিকে যাব। তো চলো তোমাদেরকে এখন প্রথম দেখাচ্ছি জল মন্দির। জল মন্দির দর্শন করে পার্শ্বনাথ মন্দিরে যেতে হবে, কারণ এখান থেকে দর্শন করে আবার ফেরত এখানে আসতে হবে। পার্শ্বনাথ মন্দিরের দিকে চলে গেলে ওখান থেকে নামার রাস্তা, জল মন্দিরটা তাহলে মিস হয়ে যাবে। তাই আমরা আগে জল মন্দির দর্শন করব, তারপর পার্শ্বনাথ মন্দিরের দিকে যাব। এখান থেকে 0.3 কিলোমিটার মানে 300 মিটার নিচে নামতে হচ্ছে, আবার ওঠার সময় কিন্তু সেম 300 মিটার উপরে উঠতে হবে। সেটা কষ্টদায়ক, নামতে কিন্তু খুব আরাম লাগছে। না, এখন নামাটাও কষ্টদায়ক। নামাটা কষ্টদায়ক না, আমার কিন্তু নামতে কষ্ট হচ্ছে না, মানে কন্টিনিউ উঠে উঠে হ্যাঁ নামার সময় না পাটা হালকা একটু শেক আসছে। এই আমরা নিচে নামছি, মেঘ উড়ে আসছে এদিক থেকে। মেঘের মধ্যে প্রবেশ করছি, মেঘ উড়ে আসছে সামনে থেকে, দারুণ লাগছে অনুভূতি। ফাইনালি পৌঁছালাম জল মন্দির। দেখি, সাবধানে, বাঁদর আসছে। ফাইনালি এসে পৌঁছালাম জল মন্দির। আমার পিছনেই দেখা যাচ্ছে এই মন্দির। দেখুন কি অপূর্ব এই মন্দির, আপনাদেরকে দেখাই একটু। এই হচ্ছে মন্দিরের প্রবেশ পথ এবং এখানে পানীয় জল দেওয়া হচ্ছে। নারকেল, কলা, শসা, পেয়ারা ইত্যাদি পাওয়া যাচ্ছে। আমরা নিয়ে নিলাম, নারকেল নিয়ে নিলাম 10 টাকা পিস, এক টুকরো 10 টাকা। আমরা একটু বার্গেন করলাম, দাম কমালাম, 3টে পিস নিলাম 20 টাকাতে। খাওয়া যাক। ভালো। হঠাৎ করে পুরো মেঘ উড়ে এলো এবং জায়গাটা অন্ধকার হয়ে গেল, পুরো চারিদিকটা পুরো মেঘে ভরে গেল, পুরো মেঘ। নিঃশুল্ক চা মানে ফ্রিতে চা দেওয়া হচ্ছে। এখান থেকে আমরা চা নিয়ে নিলাম, এই ঠান্ডার মধ্যে পাহাড়ের চা নিয়ে নিলাম। দেওয়া যাক চুমুক। এই ওয়েদারের মধ্যে চাটা বানিয়েছে আদা দিয়ে, আর মিষ্টি আছে, দারুণ লাগছে, খুবই সুন্দর। আদা আছে, লবঙ্গ আছে, চাটা খুব সুন্দর। কেমন চাটা? চায়ের ফ্লেভারটা অন্যরকম, খুবই সুন্দর চাটা, সত্যি সুন্দর। পুরো ধোঁয়া হয়ে গেছে চারিদিকটা, আর তার মধ্যে এই চা খুব সুন্দর লাগছে। আর মেঘ ডাকছে প্রচণ্ড, অসম্ভব লাগছে। ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল, পুরো মেঘের মধ্যে ঢাকা পড়ে গেছে চারিদিক, মেঘ ডাকছে প্রচণ্ড, তার মধ্যে হাতে গরম চা, মানে ফিলটা অসাধারণ, খুব সুন্দর লাগছে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে হাওয়াটা। ঝিরিঝিরি বৃষ্টি, খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এটা বৃষ্টি ঠিক নয়, মানে কুয়াশার জল আর কি, হ্যাঁ। বৃষ্টি নয়, মানে মেঘের মধ্যে যে একটা জল, একটা ছিটে থাকে না কুয়াশার, সেরকম একটা লাগছে, কিন্তু খুব সুন্দর। ক্লান্তিটা পুরো দূর হয়ে যাচ্ছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, সবাই এখানে একটা সেট করা ছিল। বৃষ্টি নামলো ঝমঝমিয়ে। এখানে একটা মার্বেল পাথর দিয়ে সাদা কালার পা করা আছে। এই যে সমস্ত মন্দিরগুলো আছে, এক একটা সম্ভবত সমাধি। যে সমস্ত তীর্থঙ্কররা এখান থেকে মোক্ষ লাভ করেছিলেন, হয়তো তাদেরই সমাধি। জায়গাটা একটু যদি দেখাই,
এখানে লেখা আছে যে 24 তীর্থঙ্করের মধ্যে 20 নম্বর যিনি তীর্থঙ্কর ছিলেন শ্রী মহাবীর স্বামীজি, এইটা হচ্ছে তার সমাধি। এইখান থেকে তিনি মোক্ষ লাভ করেছেন। যেমনটা বলছিলাম যে এই যে মন্দিরগুলো, এগুলো আসলেই এক একটা সমাধি। আমরা পড়েছি বইতে জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। আগের দিন যে গল্পটা বলছিলাম অসম্পূর্ণ থেকে গেছে, সেটা যদি একটু বলি। বিশেষ আমি জানি না, তবে যতটুকু জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই জায়গাটা মেনলি জৈন ধর্মের মানুষদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে ম্যাক্সিমাম মন্দিরই হচ্ছে জৈন ধর্মের। জৈন ধর্মে মূলত 2 ধরনের সম্প্রদায় দেখা যায়, আর তাদের মধ্যে 24 জন তীর্থঙ্কর ছিলেন। 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পার্শ্বনাথ পাহাড় থেকে মোক্ষ লাভ করেন, এবং 20 জন তীর্থঙ্করের মধ্যে আমি একটু নিচে তাকিয়ে তাকিয়ে হাঁটছি, তোমাদের দিকে তাকিয়ে গল্পটা বলতে পারছি না, কারণ পাহাড়ি রাস্তা তো স্লিপ করলে একটু প্রবলেম হবে। যাই হোক, তো গল্পটা হচ্ছে এরকম, 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর এই পাহাড় থেকেই মোক্ষ লাভ করেন। বাকি 4 জন আলাদা আলাদা জায়গা থেকে মোক্ষ লাভ করেছেন। আর সেই 20 জন বা 24 জন তীর্থঙ্করের মধ্যে 23তম তীর্থঙ্কর যিনি, তার নাম হচ্ছে পার্শ্বনাথ। আর এই জায়গায় একটুখানি কারেকশন করে দিতে চাইব, ম্যাক্সিমাম মানুষজন পরেশনাথ বলে শিব মন্দিরের সঙ্গে এটাকে রিলেট করত। সেইটা বেশ কিছু ভিডিওতে বা বেশ কিছু মানুষজন পরেশনাথ থেকে কারেকশন করে পারশনাথ বলেছেন। তবে আমি আরেকটু কারেকশন করতে চাইব, আমিও অনেকবার পারশনাথ বলেছি, কারণ আমি তাই দেখে তাই শিখেছিলাম। আসলে পারশনাথ না, পার্শ্বনাথ। 23তম তীর্থঙ্কর যিনি ছিলেন তিনি পার্শ্বনাথ, এবং তারই নাম অনুসারে এই পাহাড়ের নাম হয় পার্শ্বনাথ। এখানে পার্শ্বনাথ মন্দির আছে, এবং এখানে সেই সমস্ত তীর্থঙ্করদের এক একটা করে সমাধিস্থলে এক একটা করে মন্দির গড়ে উঠেছে। তার মধ্যে সবচেয়ে বড় মন্দির যেটা, সেটা হচ্ছে পার্শ্বনাথ মন্দির, এবং সেটাই হচ্ছে সবথেকে হাইয়েস্ট পিক বা সবচেয়ে উচ্চতম শৃঙ্গে অবস্থিত, যেদিকে আমরা এখন যাচ্ছি। আমার মোটামুটি এই অবধিই জানা। যদি কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা চাইছি। যারা আর কিছু জানো বা এই বিস্তর জানো, তারা অবশ্যই কমেন্টে বলতে পারো। এবং আমার কোনো ভিউয়ার্স যদি থাকেন যিনি জৈন ধর্ম অবলম্বী, তার কাছে আমি যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নেব, এবং জানার আগ্রহ থাকলো আমি যদি কিছু ভুল বলে থাকি সেটাকে আপনি কারেকশন করে দিলে আমার একটু শেখা হবে। জৈন ধর্মের মূলত 3টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে, মানে থিসিস থাকে। তার মধ্যে আরও গুরুত্ব দেওয়া হয় সব থেকে বেশি হচ্ছে ত্যাগকে, মানে মানুষ যাতে নিজের স্বার্থ বা নিজের সমস্ত লাভ এগুলো হিসেব না করে অন্য মানুষকে হেল্প করে, হিংসা না করে। এইটাই হচ্ছে জৈন ধর্মের মূল মন্ত্র, এবং তার ওপর ভিত্তি করেই মনে করা হয় যে মানব জনম, গীতাতেও আছে যে মানব জনম হচ্ছে 1,00,000 কোটি মানে জনম হয় নানান রকম প্রাণী ইত্যাদি, তারপরে মানব জনম পাওয়া যায় একবার। সেই মানব জনম যাতে বৃথা না যায়, সেখানে যাতে মানুষকে হেল্প করা যায় এবং সেখান থেকে যাতে মোক্ষ লাভ করা যায়, সেইটাই মেনলি এখানে জোর দেওয়া হয়। সেই বিষয়টাকেই মূলত জৈন ধর্মে জোর দেওয়া হয়। যতটুকু আমি এখানে এসে কিছু মানুষের সঙ্গে কথা বলে এবং আগে থেকেও কিছু কিছু জানতাম, তো বিষয়গুলো এরকম। আখের রস পাওয়া যাচ্ছে, মেশিনটাকে এখানে ফিক্সড করা, এই যে আখের রস এখানে বিক্রি হচ্ছে। कितना दादा गन्ने का जूस कितना है ग्लास? कितना ग्लास? 30 रुपए, 30 টাকা।
এখানে আখের রস পাওয়া যাচ্ছে, বানিয়ে দেওয়া হবে ফ্রেশ। লাস্ট সমাধিস্থল 22তম তীর্থঙ্করের সমাধি, এবং এরপরেই পাবো 23তম তীর্থঙ্কর অর্থাৎ পার্শ্বনাথ। কিন্তু প্রচন্ড কুয়াশা, মেঘ, এখানে কিভাবে শুট করব, কিভাবে দেখাবো বুঝতে পারছি না। প্রচন্ড কুয়াশা, মানে সামনে এখান থেকে 10 হাত দূরের লোকজন দেখা যাচ্ছে না কিছু পরিষ্কার, এতটাই কুয়াশা। দেখা যাক। পার্শ্বনাথ মন্দিরের সিঁড়ি চড়া শুরু করলাম। ফাইনালি আমরা একদম পার্শ্বনাথ মন্দিরের সামনে চলে এসেছি। এখান থেকে পুরোটাই সিঁড়ি, যে সিঁড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে উঠে উপরে যেতে হবে। এখানে যেহেতু মোক্ষ সপ্তমী চলছে, অর্থাৎ এই সপ্তাহে মোক্ষ লাভ করেছিলেন এবং তার জন্য অনুষ্ঠান চলছে, তাই এরকমভাবে সাজানো আছে। তো এইখান থেকে উপরে পার্শ্বনাথ মন্দির। চলো উপরে ওঠা যাক তাহলে। একটা বিষয় একটু বলে দিই, আমি বেরোনোর সময় ভেবেছিলাম হাফ প্যান্ট পরে ট্রেক করব, কারণ হাফ প্যান্ট পরে বেশি কমফোর্টেবল হতো, গরমটা কম লাগতো। তো তারপরে আবার ভাবলাম যে অনেক মন্দিরেই হাফ প্যান্ট অ্যালাউড নয়, এখানে অ্যালাউ হবে কি না সেটা একটু আমি ডাউটে ছিলাম, সম্পূর্ণ আমার জানা ছিল না, তাই ফুল প্যান্ট পরে এসেছি। তবে তোমাদেরকে বলি, যারা হাফ প্যান্ট পরে আসতে চাও স্বাচ্ছন্দ্যে আসতে পারো, এখানে কিন্তু অ্যালাউড। প্রচুর মানুষজন আছেন যারা হাফ প্যান্ট পরে এসেছেন, সুতরাং নিজের কমফোর্টেবল মেনটেন করে যে কোনো পোশাকেই আসা যেতে পারে। এখানে লেখা আছে চপ্পল জুতো পরে যাওয়া যাবে না, ব্যাগও অ্যালাউড নয়। এই ভিউটা না দেখলে জাস্ট মিস। পাহাড়ের চূড়া থেকে মেঘগুলো কেমন ভাবে সরছে দেখো, অপূর্ব দৃশ্য লাগছে। এখনই মেঘ ছিল, এখনই পরিষ্কার হয়ে গেল পুরো জায়গাটা, অপূর্ব। নিচের ভিউ মারাত্মক সুন্দর, মুখে এক্সপ্লেন করা খুবই কঠিন, এতটাই সুন্দর, অপূর্ব। ফাইনালি পার্শ্বনাথ মন্দিরের সামনে দাঁড়িয়েছি। নিচ থেকে এখানের উচ্চতা প্রায় 4427 ফুট উঁচু, আর সামনে যে পাহাড়গুলো দেখালাম ওই পাহাড়গুলোর থেকেই রাস্তা একে একে ডিঙিয়ে ডিঙিয়ে আমরা এলাম, এবং এটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ যেখানে পারশনাথ মন্দির। আমার পিছনেই দেখা যাচ্ছে সেই মন্দির, মন্দিরেও প্রবেশ করব। একে একে দেখালাম বাকি সমস্ত জিনিসগুলো। खराब तो नहीं आ रहे? ऐसे ही आ रहे। बोला नहीं
अरे कुछ नीचे और बात छोटी वाले बस नीचे जा आगे बढ़ो आगे बढ़ो आगे बढ़िए ना आगे बढ़िए মাথা নিচু করে যাচ্ছি আমরা। হ্যাঁ যাই। देख ले नाग नागनी वाले मरने के निकट विचारे जय प्रभु जी के दिल में आया कभी मंत्र अवतार सुनाया हरे करे वो पाताल सिधाए থ্যাংক ইউ। দর্শন কমপ্লিট করার পর মন্দিরের পিছন দিক থেকে সিঁড়ি আছে, যেখান থেকে বেরিয়ে বাইরে যাওয়া যায়। তো আমরা এখন বাইরে যাচ্ছি। দর্শন কমপ্লিট হয়ে গেল, জুতো খুলে
মন্দিরে প্রবেশ করতে হচ্ছে সবাইকে। আমরাও জুতো খুলেই এসেছি বাইরে, সেখানে আবার ফেরত যাচ্ছি, সেখান থেকে আবার জুতো যেখানে রেখেছিলাম সেই জুতোগুলো নেব এবং আবার রওনা দেব মধুবন নিচে। এখান থেকে প্রবেশ করা হলো এই পার থেকে এবং এক্সিট হচ্ছে এটা। এখানে ফটো তুলে এবং ফটো প্রিন্ট করে দেওয়ার ব্যবস্থাও আছে, ক্যামেরাম্যান আছে এখানে এবং এইটার কানেক্ট করা আছে এবং এই যে ক্যামেরাম্যান এখানে আছে, এই ফটোগুলোকে তুলে সাথে সাথে প্রিন্ট করেও দেওয়া হচ্ছে। এবার আবার দুধ চা, দেখা যাক কেমন লাগে। মিষ্টিটা একটু বেশি, তবে ঠিক আছে, চায়ের টেস্ট ভালো। লিকার চাও ছিল, আমি ইচ্ছে করেই দুধ চা নিলাম, লিকার চা অলরেডি খেয়েছি খুব সুন্দর, এটা টেস্ট করার জন্য এটাও ভালো। এখন বাজে দুপুর 2টো, পার্শ্বনাথ দর্শন শেষ করে আমরা নিচের দিকে নামছি। নামার সময় আর বিশেষ কষ্ট হওয়ার কথা নয়, কারণ এবার শুধুই উতরাই। সকাল 6টায় আমরা বেরিয়েছি, আমাদের এত সময় লাগার কারণ আরও তাড়াতাড়ি আমরা পৌঁছে যেতাম। আমরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু শ্যুট করলাম, তার জন্য আরও বেশ কিছু সময় এক্সট্রা আমাদের লেগে গেল, বেশ কিছু সময় আমাদের নষ্ট হলো এক্সট্রা। তবে নষ্ট না, এনজয় করলাম পুরো ব্যাপারটা। ট্রিপটা চুপচাপ আসতাম, ট্রেক করতাম, দর্শন করতাম, চলে যেতাম, মজাদার হতো না বা মনে রাখার মতো হতো না, কিন্তু আমরা এমনভাবে জিনিসটাকে এনজয় করলাম, প্রচুর দিন মনে থাকবে এবং আশা করি তোমাদেরও সেই বিষয়গুলো ভালো লেগেছে। তো নিচে নামা যাক, দেখা যাক আর কি কি অ্যাডভেঞ্চার তোমাদের জন্য আমরা আনতে পারি। এসে এখান থেকে উঠে পিছনে মন্দির, মন্দির থেকে নামার পর বাঁদিকের রাস্তা নামতে হবে এখানে। তো আমরা এখন নামার রাস্তার দিকে যাচ্ছি, এটা শর্টকাট, নেমে যাওয়ার জন্য তাড়াতাড়ি হবে এই রাস্তাটা। আমরা এই রাস্তা ধরে নামতে শুরু করলাম। আমার রাস্তাটা রেলিং দিয়ে ঘেরা এবং তার পাশেই একদম খাদ, সেই জন্যই রেলিং দিয়ে ঘেরা, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, মানুষজন যাতে পড়ে না যায়। শর্টকাট, প্রচুর সিঁড়ি, এই রাস্তা থেকে ওঠা খুব কষ্টকর হতো। নামার রাস্তাটা জাস্ট একদম খাড়াই সিঁড়ি সিঁড়ি দিয়ে ব্যারিকেড করে করে নিচে নেমে যাচ্ছে। এখান থেকে শুধু বাইকগুলো কিভাবে নামছে দেখো, রাস্তা বৃষ্টি হয়ে স্লিপারি, তার মধ্যে বাইকে এরকম দুজন করে ভারী ভারী মানুষ নিয়ে নামছে। আর এক একটা মোড় আসছে, এই জায়গাটা তো যেটা দেখাচ্ছি আমি, এই জায়গাটা সমান। এর আগে কয়েকটা মোড় দেখলাম, যেটা দেখে আমি মনে হলো যে ভিডিওটা করে একবার বলি। খুবই ডেঞ্জারাস, পুরোপুরি লাইফ রিস্ক এই জায়গাটায়। বাই চান্স যদি একটা স্লিপ করে, ছোট্ট একটা দুর্ঘটনা হয়, তাহলে কিন্তু প্রচণ্ড ক্ষতি হবে। সুতরাং বাইক নেওয়ার আগে, ডিসিশন নেওয়ার আগে একটুখানি ভেবেচিন্তে নেওয়া আমার মনে হয় ভালো, সেই জন্যই আমি এটা বললাম। সকাল 6টায় পার্শ্বনাথ পাহাড়ে, পার্শ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে চড়াই শুরু করেছিলাম, পৌঁছেছিলাম দুপুর 2টো এবং তারপরে ওখানে পুজো দেখে সমস্ত কিছু শ্যুট করার পর আবার ওখান থেকে রওনা দিলাম এবং এখন বাজে সন্ধে 6টা 15। এখন আমরা একদম বাইরের গেটে এসে পৌঁছালাম, মানে সকাল 6টা থেকে সন্ধে 6টা 15, 12 ঘন্টা 15 মিনিট কন্টিনিউ হয়ে গেছে। এখনও আমরা যে ধর্মশালাতে আছি সেখানে যেতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে, মানে অল ওভার আমাদের 13 ঘন্টা লেগে গেল, চড়াই উতরাই ওঠা নামা সমস্ত কিছু মিলিয়ে। তো আজকে পার্শ্বনাথ ট্রেকিংয়ের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না।
অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, তাতে অনেকটা সাপোর্ট হয় এবং আমরা অনেক এনার্জি পাই এই ধরনের আরও ভিডিও আনার জন্য। আর অবশ্যই যারা এখনও নতুন বংযাত্রাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে সেটা আমাদেরকে আরও বেশি মোটিভেট করে, আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য উৎসাহ যোগায়। তাই বারবার রিকোয়েস্ট করা, যারা নতুন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ অবশ্যই বংযাত্রার সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। চলো আজ এই পর্যন্তই, টাটা।